সবচেয়ে বড় প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে পাল্টে গিয়েছিল ২৪শে ৫ই আগস্টের পর থেকে। ইউনূসের আমলে তলানিতে গিয়ে থাকা সেই সম্পর্কে নতুন অধ্যায়ের শুরুটা অনেকেই দেখতে পেয়েছিলেন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই। বিএনপির সাথে ভারতের সম্পর্কে নতুন রূপ দেখে বিএনপি বিরোধীদের অনেকে এমন মন্তব্য করেছিলেন, ভারতের সাথে সুসম্পর্কের কারণে বিএনপি ক্ষমতায় এসেছে। যদিও এসব কথার সপক্ষে কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। এর মধ্যে মাসখানেক আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লির সফরে গেলে মনে করা হয়েছিল দিল্লি না ঢাকার রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কাছাকাছি আসছে। কিন্তু সেই সফরের পর খলিলুর রহমানের মধ্যে যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, মাসখানেকের মধ্যে সেটি যেন কোথায় হারিয়ে গেছে। যে খলিলুর রহমান গত 11 এপ্রিল ভারতের সাথে সম্পর্ক নিয়ে বলেছিলেন তাড়াহুড়ো নয়, ধৈর্য ধরে আস্থা বাড়ানো দরকার, 1 মাসের কম সময়ে তার সেই ধৈর্যচ্যুতি ঘটে গেল যখন তাকে বলতে শোনা গেল পুশ ইনের পাল্টা জবাব দেবে বাংলাদেশ, আর তিস্তা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না। এই বক্তব্যের পরে তিনি চীনে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা সেরেছেন, যেটির কাজ শেখ হাসিনা আমলে প্রথমে চীনের, পরে ভারতের করার কথা ছিল। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের 3 দিকের সীমান্ত জেলাগুলোতে বিধানসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন বিজেপির ব্যাপক বিজয়ের পরপরই দেখা যাচ্ছে 1 মাস আগে সেই মধুময় সম্পর্ক ছুটে যাচ্ছে। দুদিনের মধ্যে খলিলুর রহমানের কাউন্টার পার্ট ভারত পুশ ইন এবং তিস্তার সমস্যা নিয়ে পাল্টা জবাব দিয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গে জেতার পরপরই বাংলাদেশের অনেকের মধ্যে পুশ ইন নিয়ে যে আতঙ্ক দেখা যাচ্ছে, সেটি নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় রাগঢাক না রেখেই বলেছে বাংলাদেশের পক্ষ থেকে যেসব বক্তব্য দেয়া হচ্ছে সেগুলো তাদের চোখ এড়ায়নি। ভারত যা বলেছে তার অর্থ দাঁড়ায় ভারতে থাকা অবৈধ অভিবাসীদের বাংলাদেশকে ফেরত নিতে হবে। আবার ভারতীয় গণমাধ্যমের খবর হলো বিজেপি সরকার পশ্চিমবঙ্গের বিধানসভায় শপথ নেয়ার ৪৫ দিনের মধ্যে বাংলাদেশের সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি দিবে। প্রশ্ন হলো, বিএনপি ক্ষমতায় আসার আগে থেকে ভারতের সাথে যে কুসুম কুসুম সম্পর্কের ইঙ্গিত দেখা গিয়েছিল, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় পদ্মফুলের বাম্পার ফলনে সেই সম্পর্কের মধ্যে অশনি সংকেত কেন দেখা যাচ্ছে? কড়া কথার জবাব কেন দ্বিগুণ কড়া কথায় আসছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। পদ্মফুলের বাম্পার ফলনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে বিজেপি। শনিবারই তারা বুঝে নেবে দায়িত্ব। কিন্তু এরই মধ্যে পশ্চিমবঙ্গের ভোটের ফল আসার পর থেকে পুশিন নিয়ে ঢাকার পক্ষ থেকে কিছু আশঙ্কার কথা শুধু শোনাই যাচ্ছিল না, বাস্তবে কিছু লক্ষণ দেখা যাচ্ছিল। যেমন পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের পর পুশিন যাতে না হয় সেজন্য বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে বেশ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আশঙ্কার কথা জোর দিয়ে না বললেও বিজেপিকে যে সতর্ক থাকতে বলেছেন সেটি জানিয়েছেন। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান 5 মে মিডিয়াতে যে বক্তব্য দিয়েছেন তাতে পরিষ্কার বাংলাদেশ সরকারের শীর্ষ মহলে পুশ ইন নিয়ে বড় ধরনের আশঙ্কা আছে। খলিলুর রহমান বলেছিলেন ভারত সরকার যদি পুশ ইন করে তাহলে ঢাকাও পাল্টা ব্যবস্থা নেবে। অথচ গত মাসের 7 তারিখে খলিলুর রহমান ভারত সফরে গিয়েছিলেন। সে সফরের পর ভারত থেকে তেমন কোনো উচ্ছ্বাস দেখা না গেলেও খলিলুর রহমান এবং তার সরকার ছিল উচ্ছ্বসিত। দিল্লি থেকে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে একই বিমানে করে মরিশাসেও গিয়েছিলেন। সেখানে বসে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন করে শুরু হচ্ছে না, বরং এই সম্পর্ক অনেক দিনের, একই নদী, একই সীমান্ত, কাছাকাছি সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই সম্পর্ক। এই সম্পর্কে যে ফাটল ধরেছে সেটি জোড়া লাগাতে তাড়াহুড়ো করা যাবে না, ধীরে ধীরে আস্থা অর্জন করতে হবে, এমনটাই মত ছিল তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর। তার এই বক্তব্যের 1 মাস না পুরোতেই সেই খলিলুর রহমানই বলেছেন ভারত যদি পুশ ইন করে তাহলে বাংলাদেশও পাল্টা জবাব দেবে। সাথে কথা বলেছেন তিস্তা নিয়ে, ভারতকে সোজাসাপটা বলে দিয়েছেন তিস্তা নিয়ে ভারতের জন্য বসে থাকলে চলবে না। নির্বাচনের আগে থেকে খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশে জয়শঙ্কর আসার মধ্য দিয়ে ভারতের সাথে বিএনপির সম্পর্কের এক নতুন দিগন্ত অনেকে দেখতে পেয়েছিলেন। নতুন দিগন্ত বলা হচ্ছিল কারণ 2001 সাল থেকে 2006 সালের বিএনপি সরকারের সাথে ভারতের সম্পর্ক
চরমভাবে খারাপ হয়েছিল। বিশেষ করে বাংলাদেশে 10 ট্রাক অস্ত্র ধরা পড়ার পর বিষয়টি ভারতের নিরাপত্তার জন্য চরম সংকট হিসেবে দেশটি দেখেছিল। কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিজেপি এককভাবে জেতার পরপরই বাংলাদেশের নির্বাচনের আগে থেকে শুভ সম্পর্কের ইঙ্গিতটা হঠাৎ করে প্রশ্নের মুখে পড়েছে। প্রশ্নটা দেখা দিয়েছে যখন 7ই মে খলিলুর রহমানের বক্তব্যের জবাব দিয়েছে দিল্লি। বাংলাদেশে যা পুশিন তা ভারতে পুশব্যাক হিসেবে পরিচিত। এ রাজ্যে নির্বাচনী প্রচার পর্বে বিজেপি বারবার দাবি করেছে ক্ষমতায় এলে অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে দেশ থেকে বের করে দেওয়া হবে। খলিলুর রহমানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত সরকারের তরফ থেকে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, অবৈধভাবে যে সমস্ত বিদেশি নাগরিক ভারতে আছে তাদের ফিরিয়ে দেওয়াই ভারতের নীতি। তিনি বলেছেন, গত কয়েকদিন ধরে এমন একাধিক মন্তব্য তাদের চোখে পড়েছে। অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে প্রত্যর্পণের মূল বিষয়টির প্রেক্ষাপটে মন্তব্যগুলোকে বিচার করতে হবে। এতে অবশ্যই বাংলাদেশের সহযোগিতার দরকার বলে তিনি মনে করেন। প্রশ্ন হলো, সে সহায়তাটা কেমন? রণধীর জয়সওয়াল বলেছেন, বর্তমানে বাংলাদেশের সঙ্গে নাগরিকত্ব যাচাইয়ের 2860টিরও বেশি মামলা ঝুলে আছে। তার মধ্যে অনেকগুলোই বিবেচনাধীন 5 বছরের বেশি সময় ধরে। তার কথায় বাংলাদেশ তাদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করবে বলেই ভারত আশা করছে, যাতে ভারত থেকে অবৈধ অভিবাসীদের ফেরত দেওয়া যায়। দর্শক, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যখন খলিলুর রহমানের বক্তব্যের পাল্টা জবাব দিচ্ছে, তখন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি দিচ্ছে আরো একটি খবর। সেটি হলো, পশ্চিমবঙ্গে সরকার গঠনের মাত্র 45 দিনের মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে বেড়া নির্মাণের জমি বরাদ্দ দেবে বিজেপি। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় বেড়া দেওয়ার কাজ শেষ করা হবে। পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে এনেছিল। নরেন্দ্র মোদী, অমিত শাহরা যতগুলো জায়গায় সভা করেছেন, অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে সরানোর বিষয়ে সুর চড়িয়েছিলেন। দলটি অভিযোগ করেছিল, তৃণমূল কংগ্রেস সরকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের প্রশ্রয় দিয়ে আসছে। যদিও মমতা ব্যানার্জির তৃণমূল সরকার এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছিল। বিজেপি তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের 45 দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি বরাদ্দ করা হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা বাংলা, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরামের মধ্য দিয়ে বিস্তৃত। বাংলাদেশ ও ভারত বিশ্বের 5ম বৃহত্তম বর্ডার বা সীমানা ভোগকারী দেশ। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমানা প্রায় 2216 কিলোমিটারের কিছু বেশি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির প্রধান লক্ষ্য হলো সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনা। রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতায় বিএসএফ এবং পুলিশ যৌথ অভিযান চালাতে সক্ষম হবে, যার ফলে সীমান্ত জেলাগুলোতে বর্তমানে যে জনতান্ত্রিক পরিবর্তন ঘটেছে তা রোধ করা যাবে। এই লক্ষ্যে দলটি শনাক্ত করো, নির্মূল করো এবং বিতাড়িত করো নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে 2021 সালে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর কার্য পরিধি 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করার প্রস্তাব দিয়েছিল মোদী সরকার। তখন একে রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন তৃণমূল সরকার। সীমান্ত সমস্যা আর পুশিন নিয়ে দুপক্ষের মধ্যে যে কথার উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যে উঠে আসে বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে আলোচিত তিস্তা পানি বন্টন চুক্তি ইস্যু, যেটি অনেক দিন ধরে ঝুলে আছে। চীন যাওয়ার আগে হঠাৎ করে গণমাধ্যমের কাছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলে বসেন, তিস্তা নিয়ে ভারতের জন্য বসে থাকা যাবে না। তারপর তিনি চীনে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনাও করেন। তিস্তা নিয়ে টানাপোড়েন বহুদিন আগেই বহু দূর গড়িয়েছিল। 2011 সালে ভারতের নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার এই চুক্তি প্রায় করে ফেলেছিল, কিন্তু তখন বাদ সাধে পশ্চিমবঙ্গের তখনকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্য সরকার। সে চুক্তি হলে বাংলাদেশ পেত 37.5% আর ভারত পেত 42.5% পানি। হিমালয়ের সিকিম অঞ্চল থেকে আসা তিস্তা নদীটির দৈর্ঘ্য 414 কিলোমিটার। এর মধ্যে প্রায় 300 কিলোমিটার ভারত অংশে আর 115 কিলোমিটার বাংলাদেশে পড়েছে। এর মধ্যে ভারত তিস্তার প্রবাহ নিয়ন্ত্রণের মূল কেন্দ্রে গজলডোবা ব্যারেজ করেছে। এই ব্যারেজের কারণে ভারত আপস্ট্রিমে পানি আটকে রাখতে পারে এবং তা সেচ চ্যানেলে সরিয়ে নেয়। এর ফলে শুষ্ক মৌসুমে নদীর বাংলাদেশ অংশে প্রায়
প্রতি বছরই খরা দেখা যায়। সেই সঙ্গে বর্ষার অতিরিক্ত পানি ছাড়ার ফলে সৃষ্টি হয় বন্যা ও নদী ভাঙনের মতো সমস্যা। এ নিয়ে বাংলাদেশের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী সহ তিস্তা তীরবর্তী জেলাগুলোয় মানুষের মধ্যে ক্ষোভও দেখা গেছে। এমন অবস্থায় বেশ কয়েক বছর আগে চীনের সহায়তায় একটি মহাপরিকল্পনা হাতে নেয় ঢাকা। দীর্ঘমেয়াদী এই পরিকল্পনার পুরো নাম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট। সমীক্ষার মাধ্যমে 2016 সালে আওয়ামী লীগ আমলে এর প্রাথমিক কাজ শুরু হয়। সমীক্ষা শেষে 2023 সালে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা হয়। মহাপরিকল্পনাটির কেন্দ্রে রয়েছে বাংলাদেশ অংশের উজানে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণ, সেই সঙ্গে 102 কিলোমিটার নদী খনন করে তিস্তার গভীরতা বাড়ানো, নদীর দুপাশে 203 কিলোমিটার বাঁধ নির্মাণ করে ভাঙন রোধ করা, 171 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার এবং নদীর দুই তীরে স্যাটেলাইট শহর, হোটেল, রেস্তোরাঁ, 150 মেগাওয়াটের সৌর বিদ্যুতের প্লান্ট তৈরি সহ পুরো এলাকাকে একটি পর্যটন হাব হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 12,000 কোটি টাকা, যার বড় অংশই আসবে ঋণের অর্থ থেকে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই নিজেদের অর্থে এই প্রকল্প বাস্তবায়নের আগ্রহ দেখিয়ে আসছে চীন। এই প্রকল্প যাচাই করতে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়না যৌথভাবে প্রায় 3 বছর ধরে একটি সমীক্ষা পরিচালনা করে। সমীক্ষা শেষে চীন যখন আর্থিক ও কারিগরি সহায়তা দিতে চেয়েছিল, তখন আওয়ামী লীগ আমলে তিস্তা প্রকল্পে ভারতও আগ্রহ দেখায়। 2024 সালের মে মাসে বিষয়টি আলোচনা করতে ঢাকা আসেন ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। এরপর জুনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গেলে তিস্তা মহাপরিকল্পনায় যুক্ত হওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করে দিল্লি। প্রকল্পের সমীক্ষা করতে ভারতের একটি কারিগরি দল দ্রুতই ঢাকায় সফর করবেন বলে শেখ হাসিনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তখন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মাসখানেকের মাথায় শেখ হাসিনা সরকারের পতন ঘটলে চীনের সামনে আবারও সুযোগ তৈরি হয়। ইউনূস নিজে চীনে গিয়ে এ নিয়ে আলোচনা শুরু করেছিলেন। তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী মাত্র 1 মাস আগে ভারত সফরে গিয়ে তিস্তার পানি নিয়ে আসার কথা শুনিয়েছিলেন, কিন্তু 1 মাস পর চীন যাওয়ার আগে শোনালেন ভিন্ন কথা। বিশ্লেষকেরা মনে করেন, তিস্তা যেহেতু ভারতের চিন্তার বড় কারণ, 7 সিস্টার্স ঘেঁষে, তাই এই প্রজেক্টে চীনের অন্তর্ভুক্তির বিষয়টি ভারত কখনোই ভালো চোখে দেখে না। রণদীপ জয়সওয়ালের বক্তব্যে তিস্তা নিয়ে বিস্তারিত কিছু উঠে আসেনি। তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা 54টি এবং এসব নদী সংক্রান্ত সব ধরনের ইস্যু নিয়ে আলোচনা করার জন্য দুই দেশের মধ্যে সুসংগঠিত দ্বিপক্ষীয় কাঠামো রয়েছে। বিদ্যমান যৌথ প্রক্রিয়াগুলো নিয়মিত বৈঠকের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল প্রকাশের পর থেকে ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কের মধ্যে 3টি কারণে নেতিবাচক মোড় দেখা যাচ্ছে। কয়েক মাস আগের সম্পর্কের রসায়ন এখন আর কেবল বন্ধুত্বপূর্ণ কূটনীতির উপর থাকছে না, বরং তা অভ্যন্তরীণ রাজনৈতিক জাতীয়তাবাদ এবং ভূ রাজনৈতিক স্বার্থের এক জটিল জালে আবদ্ধ হয়ে পড়েছে। শুরুটা হয়েছে দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথার মতো দিয়ে। এখন দেখার বিষয়, 9 মে বিজেপি সরকার পশ্চিমবঙ্গের শপথ নেওয়ার পর প্রথমে সীমান্ত আর পুশিন এবং তারপর তিস্তার পানি নিয়ে কি পদক্ষেপ নেয়, সেটির উপরে নির্ভর করছে কথার কূটনীতি আরো কতটা উত্তেজনা ছড়াবে। সেই উত্তেজনা বাড়লে সেটি দুই দেশের সংখ্যালঘু ইস্যু ছাড়াও অভ্যন্তরীণ রাজনীতির অনেক লুকানো ইস্যুতেও ছড়িয়ে পড়বে। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে যেই সব তথ্য পেয়েছি, যা কিছু বলেছি, এত জলদি প্রতিফলন ঘটবে এটা একবারও ভাবি নাই। প্রত্যেকটা কথা বাংলাদেশে যেমন ফলতেছে ঠিক একই ভাবে পশ্চিমবঙ্গে ফলতেছে। মাঝে মধ্যে ভাবতেছি যে হাত দেখা শুরু করবো কিনা, মোটামুটি ভালো একটা ইনকাম আসতেও পারতো। একটা ভিডিও দেখেন, তাহলে বুঝে যাবেন যে আমার কথাগুলা বাংলাদেশে ফলতেছে কি না। বিশ্বের পাগল ট্রাম্প আর উপমহাদেশের পাগল নরেন্দ্র মোদী, তাদেরকে গণতান্ত্রিক চেতনা দিয়েই রুখতে হবে। এইভাবে ছোট ছোট সমাবেশের মধ্য দিয়ে জনমত তৈরি করে তাদের তাণ্ডব থেকে বিশ্বের মানুষকে, ভারতের মানুষকে
পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করতে হবে বন্ধুগণ। এইটা বাংলাদেশের চিত্র এবং ধীরে ধীরে এই ঘটনা বেড়ে যাবে এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের এটার মাত্রা বেড়ে যাবে এবং পশ্চিমবঙ্গে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে এই ধরনের অসংখ্য সংবাদ আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রথম সারির গণমাধ্যম এইসবে দেখতে পাবেন। বিশেষ করে জামাতি পত্রিকা, বিএনপি পন্থী পত্রিকা যেগুলো আছে এগুলাতে চমৎকার ভাবে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের তথ্যচিত্র তুলে ধরা হবে, যেটা ঘটবে তার থেকে ব্যাপক আকারে তুলে ধরা হবে, এটা তাদের পরিকল্পনা। গতকাল সাংবাদিক ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের বর্তমান অথর্ব সরকার এবং জামাতি, বামাতি, জিহাদি জঙ্গিদের জামা ইট ঘষে দিয়েছে একদম মুখ বরাবর। তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য শোনার পর বাংলাদেশের পরাধীন মন্ত্রী আদৌ ঘুমাতে পেরেছেন কিনা আমি জানি না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবাসন বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এটার সফল বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন। ভারতে যেই সব অবৈধ মানুষ আছে তাদেরকে বাংলাদেশে পুশ ব্যাক করা হবে। জনাব তারেক রহমান গতকাল আপনি এবং আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন না পুশ ব্যাকের কোনো সম্ভাবনা নাই, পুশ ব্যাক করা হবে না, পুশ ব্যাক করলেও সেটা আপনারা গ্রহণ করবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বিজিবিকে স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছেন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে করে কোনো পুশব্যাকের ঘটনা না ঘটে। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে আহ্বান জানিয়েছে তারা এই ব্যাপারে যথেষ্ট জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে, এটা খুব দ্রুতই হবে এমনটাই শোনা যাচ্ছে। তবে দেখা যাক আসলে কোন দিকে যায়। দেশের যা অবস্থা, যেগুলো আছে তাদেরকে খাবার দিতে পারে না, বিদ্যুৎ সংকট, ওষুধ সংকট, এর মধ্যে আবার নতুন করে যদি পুশব্যাক করা হয় তাহলে বর্তমান পরাধীন মন্ত্রীর যে ত্রাহি ত্রাহি অবস্থা শুরু হবে, এইখান থেকে আদৌ কিভাবে তিনি মুক্তি পাবেন এটা আমার মাথার মধ্যে কাজ করতেছে না। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ থেকে 2009 এবং 2013 সাল পরবর্তী সময়ে ব্যাপক পরিমাণ জিহাদি জঙ্গি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। দালাল চক্রের মাধ্যমে তারা ভারতের জাল পরিচয়পত্র, আধার কার্ড, প্যান কার্ড, এমনকি পাসপোর্ট তৈরি করেছে। একথাও আমি গত দুদিন পূর্বে ভিডিওতে বলেছি। এই অবৈধ অনুপ্রবেশকারীদের একটি বিশাল অংশ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। খোদ ভারতে বসে তারা বিভিন্ন অপকর্ম চালাচ্ছে, বিশেষ করে জঙ্গিবাদ এবং উগ্রবাদ, যেটা ভারতের সীমান্তের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর সীমান্ত কেন্দ্রিক অবৈধ মাদক পাচারের সাথে এদের সম্পৃক্ততা আছে। তবে হিন্দু শরণার্থী বনাম অবৈধ অনুপ্রবেশকারী, এখানে দুটি বিষয়কে আলাদাভাবে দেখতে হবে, কারণ দুইটার চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতন করা হয়েছে, সেই সব হিন্দুরা ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। কিন্তু জিহাদি জোশে আচ্ছন্ন যেই সব মুসলিম অনুপ্রবেশ করেছে, যেই সব জঙ্গিরা আওয়ামী লীগ সরকারের জঙ্গি নিধন নীতি থেকে বাঁচার জন্য ভারতে অনুপ্রবেশ করেছে, তাদেরকে তো নিশ্চয়ই অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে না, না হওয়াটাই খুব স্বাভাবিক। 2001 সালে বিএনপি জামাত জোটের শাসনামলে রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়ে যে বিপুল সংখ্যক হিন্দু ভিটেমাটি হারিয়ে, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে, সবকিছু হারিয়ে জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছিলেন, তাদের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন এবং এই ব্যাপারে ভারতবর্ষ যথেষ্ট সহনশীল নীতি প্রদর্শন করবে। কারণ তারা ভারতে গিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ায় এলটিভি, লং টার্ম ভিসা গ্রহণ করেছেন এবং নাগরিকত্বের আইনি ধাপগুলো অনুসরণ করেছেন। মানবিক কারণে তাদের বিষয়টি ভারত সরকার ইতিবাচক ভাবে দেখছে, সামনের দিনেও দেখবে। সমস্যা মূলত তাদের নিয়ে যারা অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে কিংবা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে জাল নথিপত্র তৈরি করে ভারতে অবস্থান করতেছে, জিহাদি জোশে আচ্ছন্ন মুসলিমরা। 2025 সালের 1 মে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি গুরুত্বপূর্ণ সত্য তথ্য তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, এত বছর ধরে রাজ্য সরকারগুলো অসহযোগিতার কারণে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা কঠিন ছিল। অর্থাৎ মমতা ব্যানার্জিকে তিনি উদ্দেশ্য করে বলেছেন, মমতা ব্যানার্জির কারণে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা কেন্দ্রীয় সরকারের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। অনেক ক্ষেত্রে রাজনৈতিক ভোটের স্বার্থে স্থানীয় নেতারা, বিশেষ করে মমতার তৃণমূল, এইসব অনুপ্রবেশকারীদের বৈধতার জাল প্রমাণপত্র তৈরিতে সহায়তা করেছে, বিনিময়ে মোটা অঙ্কের অর্থ নিয়েছে।
অদূর ভবিষ্যতে ভারত সরকার যখন কড়া পদক্ষেপ নেবে, অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় জেলে ভরবে কিংবা পুশ ব্যাক করবে, তখন বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রচার করা হবে ভারতে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু প্রকৃত সত্য, তারা বৈধ নাগরিক ছিল না, বরং জাল নথিপত্রের আড়ালে সুযোগ সুবিধা নিয়েছে, লুকিয়েছিল এই অনুপ্রবেশকারীরা। একজন সচেতন বাংলাদেশী নাগরিক হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কঠোর এবং স্বচ্ছ সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। অপরাধমুক্ত সমাজ এবং নিরাপদ সীমান্ত নিশ্চিত করতে অবৈধ অনুপ্রবেশ বন্ধ হওয়াটা দুবাংলার জন্য অত্যন্ত জরুরি। অপরাধীদের আইনানুগ শাস্তি হওয়া অত্যন্ত জরুরি এবং বিজেপি সরকার এটা করে দেখাবে। তারেক ভাইয়া বুঝবেন রোহিঙ্গা সামলানোর কত জ্বালা। একে তো 17 লাখ রোহিঙ্গা চট্টগ্রাম অঞ্চলে এসে বসে আছে, তার উপর মরার উপর খাড়ার ঘা হবে ভারতবর্ষ যদি বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদেরকে ভারতবর্ষ থেকে বাংলাদেশে পুশ ব্যাক করে। তারেক রহমান বুঝবেন রাষ্ট্র পরিচালনা করা ঠিক কতখানি কঠিন, ঠিক কতখানি চ্যালেঞ্জের। প্রিয় ভাইয়া, আপনি প্রস্তুতি নিন অবৈধ অসংখ্য অনুপ্রবেশকারীকে গ্রহণ করবার জন্য, তাদের পুনর্বাসন করবার জন্য, তাদের খাদ্য দ্রব্য বস্ত্র বাসস্থান সবকিছু বন্দোবস্ত করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ।